আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদের মনে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ কিছু আজকে আপডেট নিয়ে আসে আপনাদের। বিশেষ করে আজকের আপডেটটা হলো, প্রথমে কথা বলি, আমি কিছু সুসংবাদ দেবো তার আগে স্পেশালি আপনাদের প্রশ্ন উত্তর পর্বগুলো যেগুলো প্রশ্ন করছেন আমাকে, যারা মেসেজ দিচ্ছেন সেই মেসেজগুলোর একটু উত্তর দিয়ে থেকে। তেমন তার মধ্যে অন্যতম ছিল যে বস আমাদের মালয়েশিয়ার কোলিং ভিসা তো শুরু হয়েছে, কখন থেকে আমরা মেডিকেল করতে পারবো, কখন থেকে কাজ শুরু হবে, সেই বিষয়টা যদি আপনি বিস্তারিত বলতেন, বা আমরা কীরকম খরচের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারবো সেই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। সো আপনাদের প্রশ্নর যে উত্তরটা সেটা হলো যে মালয়েশিয়ার কোলিং আপনারা জানেন বাংলাদেশের 21 এবং 22 তারিখের মিটিংয়ে কনফার্ম হয়েছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ তারা শ্রম শক্তি রপ্তানি করা যাবে বাংলাদেশ থেকে, এবং শ্রমিকরা মালয়েশিয়া কাজের জন্য যেতে পারবে। তারই ধারাবাহিকতায় তাদের যে সার্ভার ছিল, তাদের যে সফটওয়্যার ছিল, সার্ভারে কিন্তু তারা বিভিন্ন যারা মেডিকেল এবং তাদের ধাপগুলো মেডিকেল করার জন্য যা ধাপ তারা অলরেডি মেডিকেল লিস্ট অলরেডি দিয়ে দিয়েছে, সার্ভারের মধ্যে চলে আসছে। সো ইনশাল্লাহ আমরা কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবো সেটা গত বছর গত ফিরাদের যারা মেডিকেল করছে সেই মেডিকেলগুলো রয়েছে, তার সাথে আরও 4-5টা মেডিকেল নতুন করে অ্যাড হয়েছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি যে এই ঈদের আগে অথবা ঈদের সপ্তাহানিক পর থেকে মেডিকেল শুরু হয়ে যাবে মালয়েশিয়ার শ্রমবাজারে। ঈদের এক সপ্তাহ আগে অথবা এক সপ্তাহ পরের মধ্যে আমরা রিসেন্টলি মেডিকেল শুরু করতে পারবো মালয়েশিয়ার। আর শুধুমাত্র কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করবে সেটা কিন্তু সার্ভারে এখনও তারা দেয় নাই। এটা কেন দেয় নাই, যারা কোন কোন রিক্রুটিংগুলো এজেন্সি কাজ করবে তারা এখনও দেয় নাই, সেটা হয়তো আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে কোন কোন রিক্রুটিংগুলো এজেন্সিগুলো কাজ করার সুযোগ পাবে। আর বাংলাদেশ সরকারের তরফ থেকে যে আমন্ত্রণ জানাইছিল যে মালয়েশিয়া শ্রমবাজারের জন্য বাংলাদেশে যত রিক্রুটিং লাইসেন্স আছে, যেমন বাংলাদেশে প্রায় 3000-এর মতো রিক্রুটিং লাইসেন্সে, সমস্ত রিক্রুটিং লাইসেন্সে যেন উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু মালয়েশিয়া শ্রমবাজার থেকে, মালয়েশিয়া সরকারের তরফ থেকে তারা সেটা চায়। তারা বলছে যে অল্প কিছু সংখ্যক রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে লোকগুলো নিবে। এক কথা হলো সিন্ডিকেট যেটা আগে ছিল সেটা থাকবে, তার মধ্যে হয়তো কিছু লাইসেন্স নতুন করে অ্যাড হবে। যেমন আগে আমরা জানি যে 120টার মতো রিক্রুটিং লাইসেন্সের মধ্যে আমরা গত বছর আমরা দেখতে পেলাম যে 100 থেকে 120টাই রিক্রুটিং লাইসেন্স কাজ করছে। হয়তো এই বছর তার চেয়ে সামান্য একটু বাড়তে পারে, হয়তো 200 বা 210টা রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজারে লোক পাঠাইতে পারবে। তার মানে বোঝা গেল 3000-এর মধ্যে 200 লোক যদি কাজ করে, তার মানে বাকি 2800 রিক্রুটিং লাইসেন্সই কাজ করতে পারবে না সেটা বলছি না, মানে কাজ করা বলতে ডাইরেক্টলি সে কাজ নামাইতে পারবে না। সে যদি কাজ কিনে মালয়েশিয়াতে, তাহলে ওই 200 রিক্রুটিং লাইসেন্স যারা কাজ করতেছে, যাদেরকে অনুমোদন দিছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, তো ওই 200 রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে আপনার কাজটা নামাইতে হবে, ঠিক আছে? আর সবাই যদি উন্মুক্ত করে দিত, মানে সে সিন্ডিকেটটা যদি ভেঙে যেত বা সব লাইসেন্স উন্মুক্ত হয়ে যেত, তাতে কী ফায়দা হইতো বলি। যেমন আমি আমার কথা বলি, আমার লাইসেন্সে যদি 2663 2663 যদি আমি আমার কাজটা আমি নিজের লাইসেন্সে নামাইতে পারতাম, তাহলে আমি মালয়েশিয়াতে যে কাজটা কোম্পানিতে কিনছি সেই কাজটা কিন্তু আমার নিজের লাইসেন্সে নামাইতে পারলে আমি আমার নিজের মতো করে প্রসেস করে আমি আমার যাত্রীকে প্রেরণ করতে পারতাম। তার জন্য আমাকে থার্ড পার্টি বা অন্য কোনো, আমার নিজের আরএল থাকার পরও অন্য কোনো আরএলের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। আমি নিজের আরএলের নামায় কাজ নামাইতাম, নিজে ম্যাম পাওয়ার করতাম, নিজে লুক করে ফ্লাইট করতাম। অন্যের কোনো সহযোগিতার প্রয়োজন এখানে কোনো দরকার নেই। যেহেতু এখন সমস্ত আরএলস কাজ করতে পারবে না, তার মানে সিন্ডিকেট থেকে যাবে। সিন্ডিকেট থেকে গেলে কী হবে, আমি নিজে কাজ যদি মালয়েশিয়াতে কিনিও, আমার আরেকটা আরএলের মাধ্যমে আমার কাজটা নামাইতে হবে, যে আরএলকে অনুমতি দিচ্ছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে বা বাংলাদেশ সরকারের তরফ থেকে যারা কাজের যারা অনুমতি পাইছে। ধরুন ওই আরএলে আমি কাজ নামাইলে ওই আরএলকে কিন্তু অবশ্যই একটা ফায়দা দিতে হবে। যেমন গত বছর সেটা জানেন আপনারা 1,20,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পার পার্সনে আপনারা ফায়দা দিতে হয়েছে, সিন্ডিকেটকে ফায়দা দিতে হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমি আসলে অনেকটু খোলামেলা আলোচনা করি যে সিন্ডিকেট বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায়, মানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রমবাজারে। আমি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারেরকে আমরা আসলে বাইরের যারা সদস্য ছিলাম, আমরা কিন্তু লিখিতভাবে একটা অনুমতি দিছি, মানে একটা চিঠি দেওয়া হয়েছিল যেন স্যার অন্তপক্ষে আমাদের বাংলাদেশ থেকে যে সিন্ডিকেট বাজারটা আছে সেটা যেন ভেঙে দেওয়া হয়। তো ইনশাল্লাহ উনি আশ্বাস দিছিল। আসলে সরকারও চেষ্টা করতেছিল যে সিন্ডিকেটটা না থাকুক, কিন্তু যারা মানে কি বলে মাফিয়াদের সাথে আসলে সরকারও পেরে উঠতেছে না। মাফিয়ার একটা চক্রবদ্ধভাবে তারা আগেও সিন্ডিকেট করে রাখছিল। গত ফিরা দেখেন এই শ্রমবাজার কিন্তু এই খুলে বন্ধ হয় শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে। এবছরও কিন্তু সেম সিন্ডিকেটটা কিন্তু থেকেই গেল। তো এই সিন্ডিকেটে হলে কি হবে, আপনার শ্রমশক্তি রপ্তানিতে খরচটা বেড়ে যায়। যেমন আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন রোমানিয়াতে খুবই অল্প টাকায় লোক পাঠাইতেছিলাম, তখন আমাকে অনেক এজেন্সি
তারা এসে বললো যে আপনি এই রেটটা আপনি মার্কেট নষ্ট করতেছেন কেন, আপনি কেন এই অল্প রেটে ইউরোপের লোক প্রেরণ করতেছেন। আমি বললাম যে আমার যতটুকু কেন আমার সামান্য একটু লাভে আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা কী হচ্ছে, আমারটা আমি করতেছি। কিন্তু ইউরোপের শ্রমবাজারটা আসলে সরকারের হাতে নিয়ন্ত্রণ না থাকার কারণে আমি আমার মতো কাজ করতে পারছি, আমার লাইসেন্সের মাধ্যমে আমি কাজ করতে পারছি। যে কিন্তু এখন আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারছি, যদি সিন্ডিকেট থাকে আপনারা খরচটা অনেক বেশি পড়বে, কারণ সকল আড়াল যদি কাজ না করতে পারে খরচটা বেড়ে যাবে, ঠিক আছে। সো আসলে ইউরোপে যাইতে আমরা যেটা চাই, ইউরোপে দেখেন ইউরোপের ক্ষেত্রে কিন্তু এখন একটা সিন্ডিকেট একটা শুরু হয়ে গেছে, সব দিকে টিকিটিং থেকে শুরু করে অ্যাপ্রুভাল থেকে শুরু করে তারপরে আপনার ভিসা স্টাম্পিং থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনার দুর্নীতি মানে ছড়াই গেছে। এই দুর্নীতির কারণে কিন্তু আমি একটু খোলামেলা কথা বলতেছি, দুর্নীতির কারণে কিন্তু ভিসার যে খরচ তার চেয়ে ইউরোপের শ্রমবাজারের ক্ষেত্রে বা এশিয়ার ক্ষেত্রে আমি আমাকে ইউরোপের অনেকগুলো দেশ বা মিডল ইস্টে অনেকগুলো দেশে করছে, পৃথিবীতে আমার মনে হয় যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি টাকা দিয়ে বিদেশ যেতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর থেকে দেখেন যে শ্রমবাজার অন্য দেশে যদি যা এত টাকা খরচ হয় না, পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ খরচ হয় না। শুধু বাংলাদেশি শ্রমিকরা ইউরোপের যাক আর এশিয়াতে যাক আর মিডল ইস্টে যাক অনেক টাকা খরচ করে যেতে হয়, ঠিক আছে। এবং ফ্যাসিলিটিও আমরা ওদের থেকে তুলনা আমি অনেক ফিলিপাইনিদের সাথে কাজ করছি, ফিলিপাইনিরা মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে সেরা গালফ কান্ট্রি, সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে সেরা বা অনেক সময় একটু কম টাকা দিয়ে মিডল ইস্টে যেতে পারে, যে বাংলাদেশে 4 থেকে 5 লাখ টাকা লাগে ডাবল। ইউরোপে তারা 3,000 থেকে 4,000 ইউরোর মধ্যে যেতে পারে, যেটা বাংলাদেশিরা যেতে 8 থেকে 9,000 ইউরো খরচ হয়, ঠিক আছে। এবং আমাদের চেয়েও তারা ভালো বেতন পেয়ে থাকে, ভালো ফেসিলিটি পেয়ে থাকে, কারণ কি তারা দক্ষ, তারা স্পোকেন ইংলিশ ভালো জানে, তার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে এবং তারা দক্ষ হয়ে যা, তার জন্য তারা ভালো পয়সা ইনকাম করতে পারে আমাদের তুলনা। আমাদের বাংলাদেশিদের লোকদের একটা সমস্যা, যারা লেখাপড়া জানে তারা কোনো কাজ জানে না, আর যারা কাজ জানে তারা কোনো লেখাপড়া জানে না। এই শ্রমবাজারে আমি যখন আমার দীর্ঘ পথের অতিক্রমের অভিজ্ঞতার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি 14 বছরের অভিজ্ঞতার আলোর থেকে বলতে পারি যে আমাদের দেশের শ্রমবাজারের সিস্টেমটা আসলে চাইনিজ শ্রমবাজারের মতো করা উচিত ছিল। কারিগরি শিক্ষাটা আমাদের ডেভেলপ করা উচিত ছিল, যে লেখাপড়ার পাশাপাশি যেন দক্ষ হয়ে যেতে পারি। আমি আমার জীবনের কথা বলি, আমি আমার পড়াশোনার সাথে সাথে আমি একজন প্রফেশনাল মাস্টারশিপ ছিলাম, বিভিন্ন হোটেলে আল্লাহ আমাকে দীর্ঘ জীবন কাজ করার তৌফিক দিস, আমি কাজ করছি বিভিন্ন নামকরা হোটেলগুলোতে আমি কাজ করছি, বাংলাদেশের বাহিরেও আমি অনেকগুলো 5 স্টার হোটেলে আমার কর্মজীবন করছি। তো এর অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের লেখাপড়ার পাশাপাশি যদি কেউ কাজ জানে তাহলে কিন্তু তার দাম দেশ এবং দেশের বাইরে সব জায়গায় আছে। সো আমি এদিকে যুবক ভাইদেরকে বলবো, যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনি বেকার না থেকে যে সময়টুকু আপনার হাতে আছে সেই সময়টুকু বেকার না থেকে একটা হাতের কাজ শিখেন, ইলেকট্রিশিয়ান কাজ শিখতে পারেন, প্লাম্বিং, স্টিল ফিক্সচার, ওয়েল্ডার, মেকানিক্যাল, তারপরে আপনার আছে যে মেশন, টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, তারপরে আপনার শেফ, তারপরে আপনার সুইং মেশিন অপারেটর, এই ধরনের দক্ষ ওয়ার্কারের কিন্তু ইউরোপের শ্রমবাজারে ভালো চাহিদা আছে। টেকনিশিয়ান, ফ্রিজ এসি টেকনিশিয়ানের এইগুলোর কাজের কিন্তু ভালো একটা চাহিদা আছে ইউরোপের শ্রমবাজারে। এই কাজগুলো শিখেন, দেখবেন যে আপনি যদি কষ্ট করে ইউরোপে জানো ভালো ইনকাম করতে পারবেন। শুধু ইউরোপে না, এশিয়াতে এবং মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিগুলোতেও তো আমি দেখলাম যে দক্ষ শ্রমিকদের কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম দিয়ে থাকে, তাদের সম্মানটাও ভালো। তার জন্য বলি যে আপনি দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই আপনি পান। দক্ষ হন, অভিজ্ঞতা অর্জন করেন, পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করেন, স্কিল অর্জন করেন, দেখবেন ভালো কিছু পাবেন। সো ইনশাল্লাহ আমি আমার কথাগুলো বুঝতে পারছি। দোয়া রাখেন, সামনে আল্লাহ বাসেলে আমাদের শ্রমবাজারে, মালয়েশিয়ার যে শ্রমবাজার যাবেন তার রেটটা আমরা জানতে পারবো খুব শীঘ্রই। হয়তো আমরা ঈদের আগে বা 2-3 দিন আগে অথবা ঈদের সপ্তাহানিক পরে আমরা মালয়েশিয়ার শ্রমবাজারের রেটটা জানতে পারবো। তাই যারা মালয়েশিয়া যেতে ইচ্ছে আছে যাওয়ার মতো, আপনারা প্রিপারেশন নেন। আমরাও কিন্তু বই জমা নিচ্ছি, কোনো অ্যাডভান্স নিচ্ছি না। আপনি মেডিকেল করবেন, মেডিকেল টিকার পরে 50,000 টাকা অ্যাডভান্স দিবেন, ভিসার পরে ফুল টাকা দিয়ে ফ্লাইট করে চলে যাবেন মালয়েশিয়া শ্রমবাজারে। যারা যেতে চান আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না, পাসপোর্ট শুধু জমা দিবেন আর 4 কপি ছবি দিবেন আর পাসপোর্ট জমা দিবেন। তারপরে আমরা ফাইল প্রসেস করে যখন আপনি মেডিকেল করবেন, মেডিকেল কমপ্লিট হয়, মেডিকেল চালু হলে মেডিকেল কমপ্লিট করবেন, মেডিকেল আপনি ফিট, এরপর আপনার ফাইল জমা করে দিব। জমা করার পরে 1 মাসের ভিতরে আপনি ভিসা কমপ্লিট, আপনি মালয়েশিয়া শ্রমবাজারে ঢুকে যেতে পারেন। এটা হলো মালয়েশিয়ার কাজের। 2 নম্বর হলো রাশিয়া। আলহামদুলিল্লাহ আমরা রাশিয়া
আজকে আরও 7 জনের কাগজ আমরা ডেলিভারি পাইছি, ওয়ার্ক কন্ট্যাক্ট ডেলিভারি পাইছি, যাদের নামগুলো একটু বলে দিই। ওহিদ মিয়া কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে, মোবারক খন্দকার কংগ্রেচুলেশন, আকাশ আহমেদ কংগ্রেচুলেশন, আব্দুল আল আমিন কংগ্রেচুলেশন, সাইদ পিটার কংগ্রেচুলেশন, আব্দুল আজিজ কংগ্রেচুলেশন, রনি বিদ্যা কংগ্রেচুলেশন। ঠিক আছে, আর আমার 3 জন কাগজ বাকি আছে, 3 জনের কাগজ হয়তো আমরা কালকে পরশুর মধ্যে বাকি 3 জনের কাগজ পেয়ে যাব। সো আলহামদুলিল্লাহ রাশিয়ার কাজ মোটামুটি আমরা অনেকগুলো কাজ গুছাই আনছি সব দিক থেকে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বস রাশিয়া যদি আমি যাই আমার কীরকম সময়ের ভিতরে যেতে পারবো? ভাইজান রাশিয়ার কাজ যদি এখন যান বর্তমানে 3 থেকে 6 মাস আপনার সময় নেবেন। 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনি যদি প্রপার ওয়েতে কাজগুলো করেন বা সঠিক এজেন্সি দিয়ে করেন তাহলে এই সময়ের ভিতরে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। আর বেলারুশের কাজের আলহামদুলিল্লাহ আমাদের আজকে ডিটেল রিসিভ করছি বেলারুশের। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আল্লাহ বাসালে ঈদের পরে আমি আমার জাতিদেরকে ফ্লাইট দেবো। বেলারুশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে টেলেক্সের মাধ্যমে ফ্লাইট দেওয়া যায়। আর যদি স্টিকার করেন আপনি ইন্ডিয়া অথবা পাকিস্তান দুইটা আছে। যদি ইন্ডিয়ার বিষয়ে জটিলতাটা অনেক বেশি আপনারা জানেন এই মুহূর্তে, তো আমি আমার জাতিদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবো। পাকিস্তান থেকে স্টাম্পিং কমপ্লিট, তারা বেলারুশে ফ্লাইট করে চলে যাবে। সো ইনশাল্লাহ এই দুইটা ওয়ে আছে। আর ইন্ডিয়া যদি কেউ যেতে পারেন তাহলে ইন্ডিয়া থেকে ভিসা নিতে পারবেন, বেলারুশের ভিসা। আর আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেলারুশে আমরা বলতে পারি 100% ভিসার ইস্যু, কোনো রিফিউজ নেই। সো ইনশাল্লাহ আমরা আমাদের মতো করা কাজ করতেছি। অনেক কিছুই মিডল ইস্ট ভিডিওতে বা মিডিয়ার মধ্যে বলা যায় না, তারপর আমি চেষ্টা করি আপনাদের হৃদয়ের কথাগুলা, আপনাদের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। আসলে এই লাইনে কাজ করতে আইসা একটা জিনিস শিখলাম, সেটা হলো যে অনেক প্রতিবন্ধকতা আপনাদের ক্ষেত্রেও এবং আমরা যারা কাজ করি আমাদের ক্ষেত্রেও অনেক রিস্ক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে হলো ইউরোপের কাজটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি ভিসা না হয় অনেক অর্থের অপচয়, অনেক অর্থ মাইট যা, যেটা করে এজেন্সি ক্ষতিগ্রস্ত এবং ক্লায়েন্ট যারা আছেন আপনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনারা লাভবান সেটা বলতেছেন, আপনারাও ক্ষতিগ্রস্ত। সো যারা ফাইল জমা দিচ্ছেন, যারা আমাদের সাথে ফাইল প্রসেস করতেছেন, যা এই মুহূর্তে ইউরোপের কাজটা খুবই চ্যালেঞ্জিং, খুবই ক্রিটিক্যাল। সো আপনার একটু ধৈর্যের পরিচয় দেন, ধৈর্য ধারণ করেন। যে এজেন্সিতে আসেন যদি উনি প্রপার এজেন্সি হয়, যদি উনি সঠিকভাবে কাজ করে, তাড়াহুড়া না করে আস্তে ধীরে আপনি ফাইল প্রসেস করেন, সফল হয়ে যেতে পারবেন। ইউরোপের মধ্যে এখন বর্তমানে কোন কোন দেশের কাজ উঠতেছে আপনারা বলতেছেন, আমি মনে করি যে এই মুহূর্তে রোমানিয়ার ফাইল প্রসেস করতে পারেন। রোমানিয়া কিন্তু সময় বেশি নিতেছে, কিন্তু ভিসা রেশিও খুব ভালো, সময় বেশি নিতেছে, রেশিও খুব ভালো। সেনজেনের মধ্যে যদি আপনি যেতে চান অন্যতম হতে পারে রোমানিয়া। ধৈর্য ধারণ করে যেতে হবে, 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে, তাহলে আপনি রোমানিয়া যেতে পারবেন। 2 নম্বরে পর্তুগালে দিতে পারেন, খুব ভালো। পর্তুগাল এবং রোমানিয়া দুইটা আছে, খুব ভালো কাজ হচ্ছে। আরেকটা দেশ হলো স্পেন। স্পেনের কাজটা একটু ক্রিটিক্যাল, কিন্তু স্পেনও কাজ হয়, কিন্তু পরিমাণটা কম। ঠিক আছে, তাহলে রোমানিয়া অনেক ভালো, পর্তুগালও খুব ভালো D1 ক্যাটাগরিতে। ঠিক আছে, সময় আপনি ধরে রাখতে হবে 1 থেকে 1.5 বছর। এই সময়টুকু যদি আপনার হাতে থাকে তাহলে রোমানিয়া বা পর্তুগাল বা স্পেনে কাজ করতে পারেন। সেনজেনের মধ্যে, নন সেনজেনের মধ্যে কাজ একটু দ্রুত হচ্ছে, কন্ট্রাকচুয়াল দিলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। যেমন সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া আমরা কাজ করতেছি, আমরা আশা করি খুব শীঘ্র আমরা আপনাদের অ্যাপ্রুভালগুলো দিতে পারবো এবং ভিসা উপহার দিতে পারবো। এটা কন্ট্রাকচুয়াল কাজ করতে হবে, আপনি নর্মালি করে আপনি তুলতে পারবেন না, ভিসা পাবেন না এবং রিফিউজ হবে, আপনার সময়টুকু নষ্ট হবে। যদি কন্ট্রাকচুয়াল করেন তাহলে আপনি 6 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন, আগামী 6 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া যদি ওয়ার্ক ভিসায় যান। আর টুরিস্টে গেলে আপনি 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে ফ্লাইট করে চলে যেতে পারবেন। সো আমি আশা করি বুঝেছি। তারপরে বাইরে যদি আপনি যান, বেলারুশ আছে ওয়ার্ক পারমিট ভিসাই, এটা আপনি 3 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন। রাশিয়া আছে 3 মাস থেকে 6 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন। এটা একটু আমি যে কথাটা বলছি এটা হলো সাধারণ প্রসেসের কথা বলছি, সুপার এক্সপ্রেসের কাজেরগুলো করতেছে। কখনো কখনো কাজটা সময়টা একটু আগেও হয়ে যেতে পারে, আবার কখনো কখনো এর একটু বেশি সময় লাগতে পারে। এটা ফিক্সড এক্স্যাক্টলি টাইম না, কারণ ইউরোপের ক্ষেত্রে ফিক্সড টাইম বলা সম্ভব না। আপনার এটা আমার কথাটা একদম 100 লিখে রেখেন না, কারণ এটা কথাটা আমি যেটা বলছি কাজের অভিজ্ঞতার আলো থেকে বলছি। কখনো 1 বছর বলছি, কখনো এটা 6 মাসে হয়ে যেতে পারে, আবার 6 মাস বলছি এটা 8 মাস বা 1 বছরও লাগতে পারে। এই সময়টুকু আপনার মাথায় রাখবেন, তাহলে আমি বুঝাইতে পারছি। ভিডিওটা লম্বা হচ্ছে, ইদানিং আপনাদের প্রশ্ন উত্তর দিতে গিয়ে আপনাদেরকে বুঝাইতে গিয়ে আপনারা অনেক ফোন দেন। সো আমি আপনাদের ফোনের উত্তরগুলো ভিডিওর মধ্যে দিয়ে দিছি। সফলতা জীবনে আসবেই যদি আপনি লেগে থাকতে পারেন, সঠিক এজেন্সি নির্বাচন করেন। ইনশাআল্লাহ যারা কাজের অভিজ্ঞতা আছে, পিভিসি অনেক লোক বিদেশ পাঠাইছে, ওদের সাথে কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন সফল হয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের সফলতার দ্বার প্রান্তে আমরা অনেকগুলো ফাইলের ইনশাআল্লাহ আশা করি আমরা আপনাদেরকে ভিসা দিতে পারবো। আর যারা আমাদের কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন, ফাইল নিয়ে গেছেন, ইনশাআল্লাহ আপনারা পেমেন্টের কথা বলতেছেন, আমি কিন্তু অল্প অল্প করে পেমেন্ট দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্যের পরিচয় দিচ্ছেন, একটু দেন, আস্তে দিন ইনশাআল্লাহ আপনারা সবাই পেমেন্ট পাবেন। শুধু ফোন দিয়ে বিরক্ত করেন, আমাকে কাজ তুলতে দেন। আমার কাজ উঠলে আপনাদেরকে আমি ফোন করে দিয়ে দেবো, ভাই আপনার কাজটা হয়, আপনি ফাইল ক্যান্সেল করছেন, নেন আপনার টাকাটা নিয়ে যান। আমি আশা করি আপনাদেরকে বুঝে সুযোগ দেন আমাকে কাজ করার জন্য। আপনাদের কাজ করতে গিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত, সেটা বলার ভাষা নাই। আপনারাও ক্ষতিগ্রস্ত, আমি বলি না যে আপনারা ক্ষতিগ্রস্ত না, আপনারা সময় দিচ্ছেন, কাজ হয় নাই, রিফিউজ খাইছেন, এর জন্য তবদিরও থাকতে হয়। আরেকটা স্পেশালি যারা রোমানিয়া, আলহামদুলিল্লাহ আজকে রোমানিয়া এম্বাসি ফেস করার জন্য আমাদের একজন জাতির ডাবল এন্ট্রি ভিসা হয়েছে।
আরও ইনশাল্লাহ 5-6 জনের বই জমা দিছি, যা সবার ভিসাগুলো হয়েছে আল্লাহ আসলে খুশি। আমি চাই যে সবাই অ্যাম্বাসি ফিস করে আল্লাহ আসলে রোমানিয়ার ভিসা নেন। রোমানিয়ার কাজ উঠতেছে ইনশাল্লাহ, আমরা শুক্রবারের মধ্যে আরও কিছু সাবমিশন স্লিপ রোমানিয়ার পাবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। কাজ করতেছি, কাজ কি হচ্ছে না হচ্ছে এটা আমি আসলে ভিডিওতে আপনাদেরকে সব কিছু শেয়ার করি, আপনারা বিস্তারিত দেখেন, ভিডিওটা দেখেন, কাজে আসবে, অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।